আগামী রোজার আগে যেহেতু নির্বাচন, সেক্ষেত্রে সংস্কার কতটা হচ্ছে? যদিও সরকার বলছে সংস্কার কাজ যথা প্রক্রিয়া হচ্ছে, তবে সেটা উত্তীর্ণ হবে সবার একমতের ভিত্তিতে। কিন্তু দলগুলো একমত হতে পারছে কতটা? গুরুত্বপূর্ণ সংস্কার কি থেমে যাবে কারো অমতের মধ্য দিয়ে? সেটা নিয়ে বড় শঙ্কাও কিন্তু আছে। আলোচনা করব ভোটের ট্রেনে, আপনাদের সঙ্গে আছি নাজমুস সাকিব। আলোচনা যাব, তবে তার আগে দেখে আসবো আজকে রাজনৈতিক দলগুলো কে কি বলেছে। আজকে বেশ কিছু রাজনৈতিক দল কথাবার্তা বলেছেন। তার মধ্যে দেখতে পাচ্ছি বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলছেন যে আশা রাখছি সামনের বছরের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে এবং সেদিকে সরকার যাতে যায় সেটাও কিন্তু তিনি প্রত্যাশা করছেন। এবং জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার, তিনি বলছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু না হলে মহা দুর্যোগ নেমে আসবে বলে তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। আজকে সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার, তিনি বলেছেন যে সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং সরকারের সঙ্গে তারা কিন্তু দফায় দফায় আসলে আলোচনা করছেন কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় তার জন্য। আজকে উপদেষ্টা ফরিদ আক্তার কথা বলছেন নির্বাচন নিয়ে। তিনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে তিনি কিন্তু প্রত্যাশা করছেন এবং তার জন্য সরকারও কিন্তু বেশ চেষ্টা করছে বলে তিনি জানিয়েছেন। আজকে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। যুক্ত হব তার সঙ্গে ভোটের ট্রেনে। স্বাগত আপনাকে। আমরা শুরুতেই জানতে চাই, যেহেতু এই যে জুলাই আগস্ট একটা বিশাল একটা আন্দোলন গেল, তারপরে একটা বড় সময় গেল, তারপরে কিন্তু আসলে মানুষের কিংবা সরকারের কিংবা রাজনৈতিক দলগুলো সবার প্রত্যাশা একটা বড় সংস্কার যাতে হয়। সেই সংস্কারের আগে সংস্কার যেমন প্রক্রিয়াগুলো চলছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে রোজার আগে নির্বাচন কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। সেই সংস্কার প্রক্রিয়াটা আপনি কিভাবে দেখছেন? সংস্কারগুলো কি আসলে যথাযথভাবে এগুচ্ছে? না, দেখুন, এই গণ অভ্যুত্থানের পরে আপনার অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। ইতিমধ্যেই সেই কমিশনগুলো তাদের সুপারিশ জমাও দিয়েছে এবং এই সংস্কারগুলো নিয়ে ঐক্যমত্য কমিশনও হয়েছে এবং সেই ঐক্যমত্য কমিশনে প্রায় 166টার মতো সুপারিশ করে উপস্থাপিত হয়েছে, আমি যতদূর জানি আর কি। এখন মূল যেটা সমস্যা আমার কাছে মনে হয়েছে প্রথম থেকেই, সেটা হলো যে আপনার নির্বাচন সম্পর্কে শুরু থেকে একটা ডিরেকশন পরিষ্কার না থাকার কারণে সরকারের পক্ষ থেকে, যে আমার কাছে মনে হয়েছে যে এই সংস্কার আসলে কতটুকু করা সম্ভব, কতটুকু এটা কি মিনিমাম কতটুকু করা সম্ভব এবং ম্যাক্সিমাম কতটুকু করা সম্ভব, এই পার্থক্যটা পরিষ্কার না হওয়ার কারণে আমার মনে হয় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এটার একটা বড় কারণ হতে পারে যে নির্বাচন হতে পারে না, আসলে এটাই কারণ। সেটা হলো যে নির্বাচনের তারিখ নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা বা ঘোষণা সরকারের কাছ থেকে না আসার ফলে আমরা কিন্তু দেখেছি যে কোনো বিষয়ই কোনো দিক থেকেই কোনো কিছু ক্লিয়ার আমরা কোনো চিত্র পাচ্ছি না যে আসলে সংস্কারটা যদি হচ্ছে বা বিচার কার্য হচ্ছে এটা কতদূর অগ্রসর হলো, এবং সে অগ্রসর হওয়ার সাথেই কিন্তু নির্ভর করছে আপনার নির্বাচনের বিষয়টা। আবার আরেকটা বিষয় হলো যে এই দুটো কোন আগে পরে করার বিষয়, অর্থাৎ আগে নির্বাচন আগে সংস্কার, আগে বিচার, তারপর নির্বাচন, নাকি সবগুলো বিষয় একসাথে প্যারালালি চলবে, এই জায়গাটাতেও কিন্তু কোনো স্পষ্ট অবস্থান আমরা সরকারের কাছ থেকে পাইনি, শুনতে পারিনি। যে কারণে আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের হযবরল অবস্থায় এই প্রক্রিয়াটা চলছে। যদিও বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, কিন্তু আবার তো সেই জটিলতা রয়েই যাচ্ছে। আমরা যেটা শুনতে পাচ্ছি যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হবে না। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ না হয়, তাহলে আপনি কিভাবে নির্বাচন ফেব্রুয়ারিতে করবেন? বলা হচ্ছে যে ভোটার লিস্ট নাকি শেষ হতে হতে সেটা মার্চ গড়িয়ে যাবে। যদি মার্চ গড়িয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে আপনার এই নির্বাচন সময় আবারও পিছিয়ে যাবে। সেই বিষয়ে আমরা আসবো, কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে যেই সংস্কারগুলো কিংবা যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দলগুলো কোনো একটি বিষয় যদি সবাই একমত হয়,
সেক্ষেত্রে কিন্তু সেটা আসলে পাশ হবে কিংবা উত্তীর্ণ হবে। কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সংস্কার যেটা আসলে যদি রাজনৈতিক দলগুলো একমত না হয়, সেক্ষেত্রে সেটা কি আসলে দেশের জন্য একটা উপকার বয়ে আনবে না? সেটা যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে কি একটা খারাপ দিকে যাবে কিনা, কি মনে করেন? না, দেখেন, আমার 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 বক্তব্যটা স্পষ্ট যে আপনি 166টা সংস্কারের প্রস্তাব সুপারিশ করেছে। এখন এই 166টা প্রস্তাবই যে আপনার একমত হবে সবাই, এটা আমরা ধরে নিচ্ছি কেন? এটা ধরে নেওয়াটাও তো মানে একটা অবাস্তব দৃষ্টিভঙ্গি। সুতরাং কিছু বিষয়ে ঐকমত্য হবে, কিছু বিষয়ে ঐকমত্য হবে না, এটাই তো স্বাভাবিক। আপনি সব বিষয়ে সব কিছু নিয়ে আপনি ঐকমত্যে পৌঁছতে পারবেন না। তো এটা তো এই 166টা বিষয়ে যদি আপনি ঐকমত্যে পৌঁছতে চান, তাহলে এটা মিনিমাম আরও 5 বছর সময় লাগবে যে এগুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে। কারণ প্রতিনিয়ত আপনার আলোচনায় থাকতে হবে, প্রতিনিয়ত দলগুলোর সাথে আলোচনা করতে হবে, একটা একটা করে ইস্যু ধরে ধরে আপনাকে এগোতে হবে। যেমন 70 অনুচ্ছেদ নিয়ে, এটা তো মানে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি ঐক্যমত কমিশনকে, যে দুই একটি বিষয় তো তাদের মধ্যে ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে 70 অনুচ্ছেদ, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। সুতরাং বাকিগুলো আপনাকে ঐক্যমতে পৌঁছতে হলে আপনাকে কন্টিনিউয়াস আলোচনার মধ্য দিয়ে বেশ শঙ্কা আসলে দেখা যায়, যেটা হচ্ছে যে দলগুলো আসলে যদি একটা যেই সংস্কারগুলো হবে সেগুলোর ব্যাপারে যদি ঐকমত্য হয়, কিন্তু আগামীর যেই রাজনৈতিক দল তারা সরকারে আসবে, তারা আসলে এটার কি প্রোটেকশন দিবে যে সংস্কারগুলো হবে, এবং সেই প্রোটেকশনের জন্য আসলে এই সরকার কি করছে? এটা একটা খুব ভালো প্রশ্ন বলেছেন। যে আমি যেভাবে জিনিসটাকে বুঝেছি, যে জুলাই সনদটা হবে বা প্রোক্লেমেশন যেটা হবে, মানে যে বিষয়গুলো ধরেন ঐক্যমত্য তৈরি হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেগুলো তো হয়েই যাবে, সেগুলো আপনার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং সেটা সংসদে গিয়ে আরও একবার অনুমোদন পেতে হবে। কিন্তু যে বিষয়গুলো আপনার ঐক্যমত্য হবে না রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেক্ষেত্রে এটাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো থাকতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে। আমি কিন্তু নিজেও ঠিক পরিষ্কার না যে আসলে সনদ বা প্রোক্লেমেশনের কন্টেন্টে কী থাকছে, তবে আমি ধারণা করছি যে তারাও বিষয়টা বুঝতে পারছেন যে সব বিষয়ে ঐক্যমত্য হবে না। যদি না হয়, তাহলে ওই বিষয়গুলো যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা একটা কথা বা একটা ওয়াদা হয়তো তারা আদায় করবেন, যে আপনারা কথা দেন যে আপনারা এই বিষয়গুলোকে ক্রমান্বয়ে বাস্তবায়নের দিকে নিয়ে যাবেন। তবে এইটা আমি শিওর যে একটা মানে আপনি সব বিষয়ে ঐক্যমত, এটা একটা অবাস্তব দৃষ্টিভঙ্গি, এটা আপনি পারবেন না কখনোই করতে। স্যার, আমরা একটা বিষয় জানতে চাই যে এসি আহমেদা আজকে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি ইলেকশন বা রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনটা হবে, সেটা নিয়ে আসলে ইসি নিজেই জানে না, কি বলবেন? না, সেটা তো আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো দাবি করে আসছিল, বিশেষ করে আমরা বিএনপির বা আরও বেশ কিছু দল, তারা দাবি করে আসছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে তারা যাবেন না, এবং সেই জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটাকে আবার ফিরিয়ে আনতে চান। আমি যতদূর জানি যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা হয়েছিল, সেটাকে আবার ফিরিয়ে মানে কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে। হয়তো আমাদের সামনের সময় হয়তো আরও বাকি আছে। তো আপনার আমি তো মনে করি যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধরনের নির্বাচন চান, সেই ধরনের নির্বাচন যদি করতে হলে তাকে অবশ্যই একটা মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই তাকে সেই নির্বাচনটা করতে হবে। চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আপনাকে করতে হবে, তার কারণ হচ্ছে যে তার আরও একটা বড় কারণ হচ্ছে যে আপনি ইতিমধ্যেই আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করে দিয়েছেন, তার কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া মানে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এখানে আরেকটা চ্যালেঞ্জ আছে যে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা যেরকম সত্য, বাট
প্রশ্নটা থেকে যাচ্ছে যে যদি আওয়ামী লীগের কর্মী বা নেতা তারা যদি স্বতন্ত্র সদস্য হিসেবে নির্বাচন করতে চায়, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি হবে? অর্থাৎ আপনার পুরো নির্বাচনটাকে যদি আপনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চান, তাহলে সেটা রাজনৈতিক সরকারের অধীনে করাটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। আমি মনে করি যে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করাই শ্রেয়তর। এবং সেই ক্ষেত্রে কোন নির্বাচনটা আগে হওয়া উচিত? আপনি কি মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচনটাকে আগে হওয়া উচিত নাকি জাতীয় সরকার নির্বাচন? না, দেখুন, এখন আমাদের বাংলাদেশে আমি মনে করি যে আগে আমার কিছুদিন আগেও আমি বলেছিলাম যে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া উচিত। আমার সেই ক্ষেত্রে দৃষ্টি এবং আমার যুক্তি ছিল যে স্থানীয় নির্বাচন এই কারণে হওয়া উচিত যেহেতু স্থানীয় যে জনপ্রতিনিধি তার বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু কোনো স্থানীয় সরকার কাঠামোগুলো ভেঙে পড়েছে এবং স্থানীয় জনগণের সেবা প্রাপ্তির জন্য এই নির্বাচনটা আগে হওয়া দরকার। কিন্তু আমি বললেই তো হবে না, মনে হচ্ছে যে রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার বড় দলগুলোর ইচ্ছা অনুযায়ী তিনি সিদ্ধান্ত তারা গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। সুতরাং আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এটা জাতীয় নির্বাচনটাই বোধহয় আগে হচ্ছে। আমি আমার একটা বিষয় যে রাজনৈতিক দলের অধীনে আমরা বিগত সময়ে যে নির্বাচনগুলো দেখেছি, সেক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের উপর তাদের একটা আলাদা প্রভাব কিন্তু ছিল। এখন আগামীতেও কি তাহলে সেই প্রভাবটা আসে না? হ্যাঁ, আগামীতে তো সেই প্রভাব থাকার তো সম্ভাবনা বেশি, কারণ এবং সেই জন্যই তো বলা হচ্ছে যে স্থানীয় সরকারের নির্বাচনটাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত। রাজনৈতিক দলগুলো তো সেই দাবিও তুলছে যে হ্যাঁ। স্যার, আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা অচল অবস্থা কিন্তু তৈরি হয়েছে এবং সেই অচল অবস্থার কারণে কিন্তু বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন কিংবা সিটি কর্পোরেশনের যে নির্বাচন সেগুলো আগে হওয়া উচিত। কি মনে করবেন আপনি? দেখুন, আমার মনে হয় যে আমি এই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিজ্ঞতার আলোকে এই একটি অভিজ্ঞতা দিয়ে আমি মনে করি যে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে হওয়া উচিত, এটাই একমাত্র যুক্তি হতে পারে না। আমি যেটা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার পিছনে সবচাইতে বড় যুক্তি হচ্ছে স্থানীয় পর্যায়ের জনগণ যেন সরকারি সেবাটা পায়। তারা কিন্তু ইতিমধ্যেই স্থানীয় পর্যায়ে জনগণ সরকারের সেবা থেকে কোথাও কোথাও সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে, কোথাও আংশিক বঞ্চিত হচ্ছে, কোথাও একদম স্থানীয় সরকার কাঠামো ভেঙে পড়েছে। সুতরাং আমাদের অবশ্যই ভাবতে হবে যে জাতীয় স্বার্থ কোনটা। আমাদের জাতীয় স্বার্থ হচ্ছে মানুষকে সেবা দেওয়া। যদি সেটাই হয় রাজনীতির লক্ষ্য, তাহলে কিন্তু আমি মনে করি যে স্থানীয় সরকারের নির্বাচন হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে এইটা আমাদের সামনে দৃষ্টান্ত হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটাকে আরেকটা বিষয়, যেমন সরকারের আজকে নির্বাচন কমিশনার বলেছেন যে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। সেক্ষেত্রে এই সহযোগিতা কি আসলে ইলেকশন কমিশন পাচ্ছে ঠিকঠাক মতো? কি দেখছেন? দেখুন, নির্বাচন কমিশনার যে কথাটা বলছে একদম সত্যি কথাটাই বলেছে, যথার্থ কথা বলেছে যে যদি কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তাহলে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। কারণ এখনও নির্বাচন কমিশনের অনেক সিদ্ধান্তের বিষয়ে তাকে কেন্দ্রীয় সরকারের উপরে নির্ভর করতে হয়। ধরুন, নির্বাচনকালীন সময়ে আপনি আর্মি ডিপ্লয় করতে পারবেন কি পারবেন না, বা আর্মি যদি সহযোগিতা চান সেটা সরকারের মাধ্যমেই কিন্তু আপনাকে যেতে হবে। আবার ধরেন যে নির্বাচন কমিশনের যে বাজেটটা আপনার প্রয়োজন নির্বাচন পরিচালনা করার জন্য, সেই বাজেটও কিন্তু আপনার সরকারের ইচ্ছা করলে আপনি ধরেন 2000 কোটি টাকা বাজেট চাইলেন, সরকার ইচ্ছা করলে সেটা কমিয়ে 1000 কোটি টাকা করে দিতে পারে। সুতরাং এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো আপনার পুরোপুরি সরকারের ইচ্ছার উপরে নির্ভরশীল। সুতরাং সরকারের সহযোগিতা লাগবেই আপনার। এই যে ধরেন এই যে প্রশাসনিক যে
অদল বদল করা হয় নির্বাচনকে সামনে রেখে, এখানেও সরকারের হস্তক্ষেপ খুব গুরুত্বপূর্ণ। এবং সরকার যদি এখানে নির্বাচন কমিশনের প্রায়োরিটিকে গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু সেই পূর্বের অভিজ্ঞতারই আবার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা। স্যার, আমরা যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যেই 14টি দল ছিল, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ছাড়া বাকি যে 13 দলগুলো আছে সেগুলো তো আসলে নিষিদ্ধ নয়, কিন্তু সেই দলগুলো এই যে সংস্কার কিংবা নির্বাচনের যে আলোচনা সেখানে কেন দেখা যায় না? পাশাপাশি আরেকটু জানতে চাই যে জাতীয় পার্টির যে রাজনৈতিক একটা লম্বা সময়, তারা কি আসলে রাজনীতি থেকে ছিটকে পড়ছে কিনা এই সময় এসে? না দেখুন, দৃশ্যত আমি মনে করি যে যে দলগুলো আপনার নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল, তো সেই প্রত্যেকটা নিবন্ধিত দলের সাথেই সরকার আলোচনায় করা উচিত। তবে আপনি ধরেন 50টা রাজনৈতিক দল আছে, তো 50টা রাজনৈতিক দলকে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন, সেখানে হয়তো আপনার কোনো থাকতে পারে, স্ট্র্যাটেজি থাকতে পারে, কৌশল থাকতে পারে। কিন্তু এই দলগুলোকে আপনি বাদ দিয়ে আপনি আলোচনায় এগিয়ে নিতে পারবেন বলে মনে হয় না। এবং আপনি যাদের কথা বললেন, অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা যাদের সাথে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে যে সকল ছোট ছোট রাজনৈতিক দলগুলো ছিল 14 দলে, এদের অনেকেই তো এখন ওইভাবে মাঠে আর সক্রিয় নাই। যারা আছে তারা আমরা খুব একটা দেখি না যে তারা এই বর্তমান রাজনীতি বিষয় নিয়ে তারা খুব একটা সরব মাঠে এখন। তবে আমরা দেখেছি যে বিগত ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা চলমান ছিল, সে সময় আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে তারা দলগুলোর সাথে একটা ইকুয়াল অ্যাপ্রোচে আলোচনাটা করতে পারে নাই বা করতে ব্যর্থ হয়েছে। করতে ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্যমত কমিশন নিয়ে একটা তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এটা আমরা লক্ষ্য করেছি। এবং এই দলগুলোর মধ্যে আসলে ক্ষোভের কারণ মূলত তারা আসলে ঐকমত্য যেতে পারছে না বলেই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একেবারেই শেষ পর্যায়ে এসেছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। তিনি যেটা বলছিলেন যে আগামীর যেই নির্বাচন, সেই নির্বাচনে একটি সুষ্ঠু রোডম্যাপ হওয়া দরকার, কিংবা সংস্কারের সুষ্ঠু রোডম্যাপ হওয়া দরকার, তাহলে একটি সুন্দর নির্বাচন কিন্তু উপহার দিতে পারবে এই অন্তর্বর্তী সরকার। আজকের মতো শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।